তুমি চলে এসেছো। এই কি মা, তোমার হাত তো ফাঁকা। মা, তুমি খাবার আনোনি? আমার যে খুব খিদে পেয়েছে, সেই কখন থেকে না খেয়ে আছি। ভেবেছিলাম তুমি খাবার নিয়ে আসবে, কিন্তু তোমার হাতে তো দেখছি খাবারই নেই। টুনটুনের মুখে এসব কথা শুনে টুনির চোখের কোণে জল চলে আসে। কি করব বল মা, আজ আমি কোনো কাজ পাইনি, তাই রোজগারও হয়নি, তাই খালি হাতে ফিরেছি। তোর বাবা একজন সৎ মনের ভালো পাখি ছিলেন, তিনি শিক্ষক ছিলেন। শিক্ষকের বউ হয়ে তো আর ভিক্ষে করতে পারি না। তোর বাবা চলে গিয়ে তো আকাশের তারা হয়ে গেছেন, কিন্তু আমাদের অথৈ সাগরে যে ভাসিয়ে রেখে গেছেন। মা, তুমি আবার কাঁদছো? এভাবে কেঁদো না মা। মা, আমি আর খাবার চাইবো না মা, আমার খিদে চলে গেছে। আমি এক্ষুনি 3 গ্লাস জল খেয়ে নিচ্ছি, তাহলে আমার পেট পুরো ভরে যাবে মা। তাও তুমি কেঁদো না। আমার লক্ষ্মী মেয়ে, আয় মা, বুকে আয়। এরপর মা মেয়ে মিলে কান্না করে। টুনটুনের বাবা মারা যাওয়ার পরেই টুনির সংসারে অভাব দেখা দিয়েছে, তাই টুনি টুকটাক কোনো কাজ করে তার সংসার চালাতো। একদিন টুনি যখন কুলির কাজ করছিল, তখন হঠাৎই তার মাথা ঘুরে যায়, আর তার মাথায় রাখা বাক্সটা পায়ে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম গো, আমার পাটা বুঝি ভেঙেই গেল। টুনির পা থেকে রক্ত পড়ছিল। এদিকে টুনির অবস্থা দেখে সখী ভাইরা অনেক ঘাবড়ে যায়। আপনার পা থেকে তো রক্ত পড়ছে, এখনই রক্ত পড়া বন্ধ করতে হবে। আপনাকে আর আমার বাক্স নিয়ে যেতে হবে না, আমি অন্য কলি খুঁজে নিব। আপনি আপনার ঠিকানা বলুন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দেই। এরপর সুখী পায়রা টুনির কাছে তার বাসার ঠিকানা নিয়ে বাসায় পৌঁছে দেয়। টুনটুন তো তার মায়ের অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায়। কি করে হলো হ্যাঁ মা, একটু সাবধানে কাজ করতে পারো না? ও, অনেকটা রক্ত পড়েছে, এক্ষুনি তোমার ক্ষতে ঔষধ লাগাতে হবে, রক্ত পড়া বন্ধ করতে হবে তো। এরপর টুনটুন কোনো রকমে তার মায়ের ক্ষততে কাপড় বেঁধে ডাক্তারের কাছে চলে যায়, আর ডাক্তার উল্লু পেঁচাকে বাড়িতে নিয়ে আসে। টুনটুন, আমি তোমার মায়ের পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি। এখন তোমার মায়ের বিশ্রামের প্রয়োজন। একটু খেয়াল রাখবে তোমার মা যেন বেশি হাঁটাচলা না করে, আর ঠিকঠাক এই ঔষধগুলো খাওয়াবে। তবে আমি চলি টুনটুন। এরপর পেঁচা চলে যায়। মা, এবার কি হবে মা? তুমি তো অসুস্থ, তোমার চিকিৎসার খরচ, সংসারের খরচ কি করে জোগাড় করবো আমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। অত ভাবিস না টুনটুন, শোন, আমার কাছে একটা মাটির ব্যাংক আছে। ওই ব্যাংকে আমি কিছু টাকা জমিয়েছিলাম তোর বিয়ের জন্য, আর তুই ওগুলো যদি খরচ করিস তাহলে ভালোভাবে 6-7 দিন চলবে। তুই কি করবি, কি করবি মা? মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার কাছে যে টাকা আছে সেগুলো আমাকে দাও। বাজারে না গোলাপের চাহিদা অনেক। আমি ভেবেছি তোমার টাকাগুলো দিয়ে বেশ ভালো গোলাপ কিনে বাজারে বিক্রি করব। কেমন হবে মা? তুই গোলাপ বিক্রি করতে পারবি? হ্যাঁ মা, আমি ঠিক পারবো। এরপর টুনটুন মাটির ব্যাংকটা ভেঙে ফেলে আর কিছু টাকা পায়। এরপর টুনটুন সেই টাকাগুলো দিয়ে এক ঝুড়ি গোলাপ কিনে আনে। ফুল নেবে গো ফুল, টাটকা টাটকা সতেজ ফুল, একটা ফুল মাত্র 10 টাকা। ফুল নেবে গো ফুল। এই যে মেয়ে, তোমার নাম কি? আমার নাম টুনটুন। আপামনি, আপনার ফুল লাগবে? কি মিষ্টি করে কথা বলো তুমি। আচ্ছা, তুমি এত ছোট হয়ে স্কুলে না পড়ে ফুল বিক্রি করছো কেন? কি করবো আপামনি, মা তো অসুস্থ, তাই সংসার চালানোর জন্য ফুল বিক্রি করছি। তুমি সত্যি অনেক ভালো, তাই আমি তোমার সব ফুল কিনে নিচ্ছি।
তুমি কি সব ফুল বিক্রি করবে? হ্যাঁ আপামনি, করব। আপনি সব ফুল নেন, তাহলে তো আমার ভালোই হবে। এরপর কাকলি অনেকগুলো টাকা টুনটুনকে দিয়ে তার সব ফুলগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি আপামনি তো অনেক ভালো, অনেকগুলো টাকা পেলাম। এখন যাই, বড় ফুলের দোকানে গিয়ে কিছু ফুল কিনে আনি, তারপর আবার মায়ের জন্য ঔষধও কিনতে হবে। এরপর টুনটুন খুশি মনে সেই টাকাগুলো নিয়ে ফুলের দোকানে যায় আর এক ঝুড়ি ফুল নিয়ে যখন টাকা দেয়, এই যে মেয়ে, তুমি আমাকে এসব কি টাকা দিচ্ছ? হ্যাঁ, এই ছোট বয়সে জালিয়াতি করছো? কি হলো, চুপ করে আছো কেন? ফুলগুলো রেখে দাও, আর জাল টাকা নিয়ে এসে ফুল কিনতে এসেছো তুমি। কি বলছো কাকু, জাল টাকা মানে? এই টাকাগুলো তো একটা মহিলা দিয়ে চলে গেল। আমি তো এর আগে ওনাকে কখনো দেখিনি। আমার সব গোলাপ নিয়ে আমাকে এই টাকাগুলো দিয়েছে। তোমাকে ওই মহিলা ঠকিয়েছে টুনটুন। ওই মহিলা তোমার সাথে জালিয়াতি করেছে। তুমি ফুলগুলো রেখে যাও, আর এসব টাকাগুলো নদীতে ফেলে দিও, না হলে যে পুলিশ দেখলে তোমাকেই ধরে নিয়ে যাবে। বুঝেছো তুমি? এরপর টুনটুন টাকাগুলো নদীতে ফেলে দেয় আর কাঁদতে থাকে। এবার আমি কি করব? আমার শেষ সম্বলটুকু তো সব শেষ হয়ে গেল। মায়ের চিকিৎসাই বা করাবো কি করে, আর খাবারই বা জোগাড় করবো কি করে? টুনটুন এসব বলে অনেক কাঁদে। তখন নদী থেকে হঠাৎ এক সোনালী মাছ ভেসে ওঠে। আমি মাছের রানী, তোমার কান্না শুনে এখানে এলাম। আচ্ছা, কি হয়েছে তোমার? এরপর টুনটুন সবটা মাছকে বলে। সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর সোনালী মাছ জাদু করে একটা বীজ টুনটুনকে দেয়। এই বীজটা রোপণ করলে একটি কচু গাছ হবে, আর সেই গাছে ধরা থাকবে গোলাপ। আর সেই গাছে তুমি প্রতি পূর্ণিমা রাতে একটি করে সোনার গোলাপ পাবে। এ কথা বলে মাছ ডুবে যায় আর টুনটুন খুশি মনে বাড়িতে চলে আসে আর বীজটা রোপণ করে। এরপর পরের দিন সকাল হতে টুনটুন দেখে সেখানে এক বিরাট কচু গাছ, আর সেই কচু গাছে অনেক সুন্দর গোলাপ ধরে আছে। আর এরপর সে গোলাপ ছিঁড়ে বাজারে বিক্রি করে আর ভালো টাকা রোজগার করে। আর মাছের কথা মতো সে প্রতি পূর্ণিমা রাতে একটি করে সোনার গোলাপ পেত, যা দিয়ে তার পুরো সংসার সুখে শান্তিতে কেটে যেত। সোনাঝুরি জঙ্গলে চারপাশ ছিল গাছ, ফুল, ফল আর পাখিতে ভরা। আর ওই যে দক্ষিণ দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ, সেখানে বাস করে এক টুনি পাখি। টুনি ওর মেয়ে টুনটুন আর টুকিকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতো। কি রে মা টুনটুন, তোরা এখানে একা একা বসে কি করছিস রে মা? কিছু না মা, আমরা খেলছিলাম। সারাদিন তো তোর বাড়িতেই থাকি, তুমি তো আমাদের বাইরে যেতেই দাও না মা, তাই আর কি বাড়িতেই খেলছি, বুঝেছো? ও বুঝেছি। শোন রে মা, তোরা দুবোন কিন্তু বাড়িতেই থাকবি, বুঝেছিস? আর শোন, দুবোন একদম ঝগড়া করবি না। আমি যাবো আর আসবো। হ্যাঁ মা, সেটা তুমি যাবে, তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আমাদের দুবোনের অনেক খিদে পেয়েছে। ঠিক আছে রে মা। এসব বলে টুনি সুখী পায়রার বাসায় যায়। টুনি, এসো এসো। হ্যাঁ গো দিদি, এলাম। তো কি খবর তোমার বলো তো? আজকাল তো আমার বাড়িতে যাওই না, তাই আমি তোমাকে দেখতে এলাম গো। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো টুনি দিদি। আজকাল মেয়েটাকে নিয়ে কোথাও যাই না আমি, সারাদিন তো ভয়ে ভয়ে থাকি। কেন দিদি, জঙ্গলে আবার কি হলো যে তুমি ভয় পাচ্ছ? আর বলো না দিদি, শুনলাম জঙ্গলে নাকি এক পরী এসেছে, আর সেই পরী পাখির ছানাদেরকে ধরে ধরে নিয়ে যায়। এই তো দুদিন আগে শালিকের ছানাকে ধরে নিয়ে গেছে পরীটা। তাই আমি সারাক্ষণ আমার মেয়েটাকে নিয়ে বাড়িতে থাকি দিদি। আচ্ছা দিদি, তুমি কি এসব কিছু জানো না নাকি?
না দিদি, আমি তো এই পরীর ব্যাপারে কিছুই জানতাম না। আমার এখন খুব ভয় করছে দিদি। তুমি থাকো তবে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। বাড়িতে তো আবার মেয়ে দুটোকে একাই রেখে এসেছি। এসব কথা বলে টুনি তাড়াতাড়ি করে তার বাসায় ফিরে যায়। মা, ও মা, তুমি এত তাড়াতাড়ি সখী মাসের বাড়ি থেকে ফিরলে যে? আর মা, তোমার আজকে এত মন খারাপ কেন দেখাচ্ছে? কি হয়েছে বলো তো? জানিস রে মা, তোর সখী মাসির কাছে শুনলাম জঙ্গলে নাকি এক পরী এসেছে, আর সেই পরীটা পাখির ছানাদের শিকার করে নিয়ে যাচ্ছে। এসব শুনে তো আমার ভীষণ ভয় করছে রে মা। মা, ও মা, তাহলে কি ওই পরী আমাদেরকেও ধরে নিয়ে যাবে আর আমাদের গরম তেলে ভেজে খাবে নাকি? না রে মা, তুই এভাবে বলিস না। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোদের বাঁচানোর চেষ্টা করব। এবার এখানে চুপটি করে তোরা দু বোন বসে থাক, আমি তোদের জন্য খাবার বেড়ে দিচ্ছি রে মা। এরপর টুনি ছানাদের জন্য খাবার নিয়ে আসে আর নিজের হাতে ছানাদের খাবার খাইয়ে দেয়। মা, ও মা, তোমার হাতের রান্না অনেক মজা মা। আমাদের দুবোনের তো খেতে অনেক ভালো লাগে। তুমি সারা জীবন আমাদের বাসা থাকবে তো মা? কেন রে টুকি, মা আবার আমাদের রেখে কোথায় যাবে বলতো? এটা তুই কি বলছিস? মা তো সারা জীবন আমাদের পাশেই থাকবে, তাই না? এখন কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে তো। এরপর ওরা দু বোন মায়ের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন যাচ্ছিল। টুনি সব সময় মেয়েদের নিয়ে অনেক চিন্তা করত। বোন, এই বোন, তুই পরিরাজ্যেই থাক বুঝলি। আমি জঙ্গলে গিয়ে দেখি কোনো পাখির ছানা পাই কিনা। আজ টুনি পাখির ছানা আনবো বুঝলি। অনেকদিন থেকে টুনি পাখির ছানা খেতে ইচ্ছে করছে রে। ঠিক আছে রে দিদি, তোর যা ইচ্ছে তাই কর। আচ্ছা দিদি, এভাবে রোজ রোজ কি অসহায় পাখির ছানা খাওয়া কি ঠিক বলতো? কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছে শিখতে হবে নাকি রে? বলতো, আমি গেলাম পাখির ছানা ধরতে। তোমরা এই যে ইচ্ছে পরি আর কারিশমা পরীকে দেখতে পাচ্ছ, এরা দুজন হলো বোন। এরা পরিলোকে বসবাস করে, কিন্তু দু বোনের মধ্যে বড় বোন ইচ্ছে পরি পাখির ছানা খেতে খুবই ভালোবাসতো। সেই কখন থেকে টুনি পাখির কচি নাদুস নুদুস ছানা খুঁজছি, কিন্তু এখন পর্যন্ত কোনো নাদুস নুদুস ছানাই পেলাম না। কে জানে। এসব বলতে বলতে ইচ্ছে পরি চোখ পড়ে টুনির বাসার উপর। অন্যদিকে ইচ্ছে পরীকে দেখে টুনিও অনেক ভয় পেয়ে যায়। ওই তো একটা টুনি পাখির বাসা, গিয়ে দেখি কোনো ছানা পাই কিনা। এসব কথা বলে ইচ্ছে পরি টুনির বাসার দিকে এগোতে থাকে। মা টুনটুন, টুকি, তোরা ভয় পাস না রে মা। আমরা এখন পালিয়ে গেলে ওই পরী আমাদের ধরে ফেলবে। তাই এক কাজ কর, তোরা দু বোন চোখ বন্ধ করে থাক। পরী তোদের মৃত ভেবে এখান থেকে নিয়ে যাবে না, আর আমিও কান্না করব। এসব বলে টুনি এমনি এমনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে। হাই হাই রে, আমার ছানারা এভাবে আমাকে রেখে চলে যাবে আমি ভাবতেও পারিনি। তোরা চোখ খোল রে মা, তোরা কেন আমাকে রেখে চলে গেলি? আরে আরে, এই টুনির ছানাগুলো মনে হয় মারা গেছে। তাতে কি, আমি এই মৃত ছানাই ধরে নিয়ে যাব। এসব বলে ইচ্ছে পরি টুনির দিকে তীর ছুঁড়ে মারে, আর টুনি সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে ইচ্ছে পরি টুনির ছানাদের মৃত ভেবে নিয়ে যায়। মা টুনটুন, টুকি, ভয় পাস না রে মা। আমি মনে হয় তোদের আর বাঁচাতে পারলাম না রে মা। আমি থাকতে আজ তোদের ওই পরী ধরে নিয়ে গেল। তবে তোরা ভয় পাস না, আমি ঠিক তোদের ওই পরিলোক থেকে নিয়ে আসবো। কিন্তু তার আগে আমাকে পরিলোক খুঁজে বের করতে হবে। এসব বলে টুনি অনেক কাঁদতে থাকে। বোন, এই বোন, দেখ দুটো মৃত পাখির ছানা নিয়ে এসেছি। ইচ্ছে পরীর কথা শেষ হতে না হতেই টুনির ছানা দুটো চোখ খোলে। আরে, এরা দুই ছানা তো মৃত না, তার মানে এতক্ষণ মৃতর অভিনয় করলো। কি চালাক এই টুনির ছানারা। বোন, এই বোন, শোন, এদেরকে এক্ষুনি তেলে ভেজে নিয়ে আয়। টুনটুন আর টুকি এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর কারিশমা পরীকে বলতে থাকে, না না মা, তুমি আমাদের গরম তেলে ভেজো না মা, আমাদের অনেক ভয় করছে। তুমি ওই পরীর কথা শুনবে না মা। টুনটুনের মুখে মা ডাক শুনে কারিশমা পরীর মেয়ের কথা অনেক মনে পড়ে যায়, কারণ তার মেয়েও কয়েক বছর আগে মারা গেছে। এজন্য কারিশমা পরীর অনেক মায়া হয়। বলছিলাম দিদি, এই ছানা দুটোকে ছেড়ে দে না তুই। দেখ কিভাবে মামা করে ডাকছে, খুব কষ্ট হচ্ছে রে দিদি। এই ছোট ছোট বাচ্চা দুটোকে খেয়ে কি লাভ বলতো? শোন বোন, তোর যদি এতই দরদ হয় তাহলে তোকে কোনো কাজ করতে হবে না। আমি ওই টুনির ছানাদের ভেজে খাচ্ছি।
ঠিক আছে দিদি, আজ খাওয়ার দরকার নেই। আমি তোকে কাল বরং ওদের রান্না করে দেব, কেমন? শোন বোন, আমি আজ তোর জন্য তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি। চল খাবি চল। এভাবেই সেই কারিশমা পরি ওদের দু বোনকে বাঁচিয়ে দেয়। বোন, এই বোন, আজ ওই ছানা দুটোকে রান্না করিসনি কেন বলতো? এক্ষুনি রান্না করে দে বলছি। দিদি, এই দিদি, আজ তুই কি করে পাখির ছানা রান্না করে খাবি বলতো? আজ তো জিন্নি পরি আমাদের নেমন্তন্ন করেছে, ভুলে গেলি তুই? সেখানে যাবি না? এভাবে কারিশমা পরি রোজ রোজ কোনো না কোনো বাহানা দিয়ে টুনটুন আর টুকিকে বাঁচিয়ে রেখেছিল। শোন বোন, আজ আর কোনো বাহানা দিতে পারবি না তুই। এক্ষুনি গিয়ে ছানা দুটোকে রান্না করে নিয়ে আয়। এরপর পরি ওদের দু বোনকে রান্নাঘরে নিয়ে যায়। মা, ও মা, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছোট্ট বোনটাকে ছেড়ে দাও। ও তো অনেক ছোট। ও মা, ছেড়ে দাও না ওকে মা। আমাকে ক্ষমা করে দে মা। আমাকে মা ডাকার পরেও আমি তোদেরকে বাঁচাতে পারলাম না। কারিশমা পরি যখন এসব বলছিল তখনই টুনি সেখানে ছুটে চলে আসে। মারবেন না, মারবেন না আমার মেয়েদের। আমার মেয়ে দুটো ছাড়া যে আমার আর কেউ নেই, দয়া করুন আপনি। ও, আপনি তাহলে ওদের মা? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার মেয়েদের কিছুই হতে দেব না, কারণ ওরা যে আমাকেও মা বলে রেখেছে। আপনি বরং আপনার ছানাদেরকে নিয়ে এখান থেকে ছুটে চলে যান। আপনাকে অনেক ধন্যবাদ বোন, তবে এবার আমি আসি। আজ আপনার জন্য আমি আমার ছানাদের বাঁচাতে পারলাম। এসব কথা বলে টুনি ওর ছানাদের নিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। আর কারিশমা পরি দুটো মুরগির ছানা রান্না করে ইচ্ছে পরীকে খেতে দেয়, কিন্তু ইচ্ছে পরি কিছুতেই কিছু বুঝতে পারে না। আমায় কটা টাকা ভিক্ষা দাও না তোমরা। যদি আমায় ভিক্ষে দাও তবে আমার বউ বাচ্চার মুখে দু মুঠো খাবার তুলে দিতে পারবো। দাও না, দাও না আমাকে কটা টাকা ভিক্ষা। টোনা টাকার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, সবার কাছেই হাত পাতে, কিন্তু কেউই টোনাকে টাকা দেয় না। অবশেষে টোনা ঈগলের কাছে যায়। স্যার, স্যার, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনার তো টাকার কোনো অভাব নেই। আপনি দিন না আমায় কটা টাকা। আমি যদি তোকে টাকা দেই তাহলে তুই তার বিনিময়ে আমাকে কি দিবি? স্যার, আমি তো সামান্য একজন ভিক্ষুক, আর আমি একজন ভিক্ষুক হয়ে আমি আপনাকে কি দিব বলুন? আপনাকে দেওয়ার মতো তো আমার কাছে কিচ্ছু নেই। তুই যদি আমাকে কিছু দিতে না পারিস তাহলে আমি তোকে টাকা দেব কোন যুক্তিতে? শোন, তুই যখন কিছু দিতেই পারবি না তাহলে অন্যের কাছে যাওয়াটা বন্ধ কর। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। এদিকে ভিক্ষুক টোনাও ঈগলের কথায় চিন্তায় পড়ে যায়, আবার নিজে নিজে বিরক্ত হয়ে বলে, এসব বড় লোকদের আমার খুব ভালোভাবেই চেনা আছে। এরা টাকার প্রাসাদে থাকে, কিন্তু সেখান থেকে দুটো টাকা যে আমাদের মতো গরিব অসহায়দের দেবে তা পারে না, নিজের সম্পদ কমে যাওয়ার ভয়ে। যত সব। টোনা একা একাই বকবক করে, আবার তার কাজে মনোনিবেশ করে, আর যে কটা টাকা ভিক্ষা পায় তা দিয়ে কিছু খাবার নিয়ে বাড়িতে চলে যায়। বাবা, বাবা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বাবা? আমি তোর জন্য কলা আর রুটি এনেছি রে মা। আজ দুপুরে আমরা এটা খেয়েই থাকবো। তাহলে আমরা রাতে কি খাবো বাবা? যদি আবার কিছু ভিক্ষা পাই তাহলে হয়তো কোনো খাবার খেতে পারবো রে মা, আর নয়তো জল খেয়েই আমাদের রাত পার করে দিতে হবে। আমার পা দুটো যদি সৃষ্টিকর্তা কেড়ে না নিত তাহলে আমি কোনো না কোনো কর্ম করে তোমার পাশে দাঁড়াতে পারতাম, এই সংসারটা ভালোভাবেই চালাতে পারতাম, আর আমাদের মেয়েটাকেও ভালো কোনো স্কুলে পড়াতে পারতাম। কিন্তু এখন যে আমি অপয়া, আমি অলক্ষী, তোমার ঘরের বোঝা। আহা, তুমি এসব কি শুরু করলে বলো তো? এখনো সব রাখো আর এদিকে এসো, খেয়ে নিবে। টোনা টুনির দুঃখগুলোকে সব সময় দূরে রাখার চেষ্টা করে। আর টুকির জন্মের সময় টুনির একটা গুরুতর রোগ হয়, আর তার কারণে টুনির পা দুটো কেটে ফেলা হয়। তারপর থেকে টুনি হুইল চেয়ারে বন্দী। তোমাকে আজও খালি হাতে ফিরতে হলো। আজ খালি হাতে ফিরেছি, তাতে কি হয়েছে? কাল অবশ্যই ভরা হাত হবে। এখন এসব ছাড়ো তো, চলো এবার আমরা জল খেয়ে নেই। দেখতে দেখতে তো সন্ধ্যা নেমে এলো, এবার তো আমাদের ঘুমাতে হবে নাকি?
টুনি আর কিছুই বলে না আর অঝরে নিজের চোখের জল ফেলতে থাকে। এরপর সবাই মিলে জল খেয়ে ঘুমিয়ে পড়ে। শুধু টোনা ঘুমোতে পারে না। টোনার কানে সেই ঈগলের কথাগুলো বাজতে থাকে আর টোনা না ঘুমিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওই ঈগল সাহেব তো সত্যিই বলেছে, আমি তো শুধু সবার কাছ থেকে নিয়েই চলেছি, কাউকে তো কখনো কিচ্ছু দিচ্ছি না। এটা আমি ভারী অন্যায় কাজ করছি। টোনা তার ভাবনার জগতে ছটপট করতে থাকে। এমন সময় তার চোখে জানালার পাশের সেই ফুলের বাগানটা চোখে পড়ে। ফুলের বাগান দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। আরে বাহ, এখানে তো অনেক ফুল। আমি যদি টাকার বিনিময়ে সবাইকে একটা করে ফুল দেই তাহলে সবাই অনেক খুশি হবে আর আমাকে অনেকগুলো করে টাকা দিবে। টোনা তাড়াতাড়ি করে তার ঘরের দরজা খোলে আর অনেকগুলো ফুল তুলে ঘরে চলে আসে। আর এদিকে দেখতে দেখতে সকাল চলে আসে আর সবাই ঘুম থেকে উঠে পড়ে। টোনা, তুমি এত ফুল কেন এনেছো? এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। ঠিক আছে, তবে যাও তুমি। এরপর টোনা থলিতে করে ফুল নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ে আর যেই তাকে টাকা দেয় তাকে একটা করে ফুল দেয়। আরে বাহ টোনা, ভিক্ষার বিনিময়ে ফুল, ব্যাপারটা তো আমার বেশ ভালো লেগেছে। ভালো লাগার জন্য তোমাকে ধন্যবাদ বান্টি দাদা। এরপর টোনা একের পর এক সব পাখিকে ফুল দিতে থাকে। ফুল পেয়ে সবাই ভীষণ খুশি হয়। সবাইকে বিলিয়ে টোনার কাছে আর মাত্র একটি ফুল অবশিষ্ট আর সেটা নিয়ে টোনা সামনের দিকে যেতে থাকে। স্যার, আপনি আজ আমাকে ভিক্ষে দিতে পারেন, তার বিনিময়ে আজ আপনাকে কিছু দিব। তুই আমাকে কি দিবি? আগে আপনি আমাকে টাকা দিন। ঈগল টোনার কথা বিশ্বাস করে একটা 100 টাকার নোট টোনাকে দেয় আর টোনা তার থলি থেকে ফুলটা বের করে ঈগলকে দেয় আর ফুলটা দেখে ঈগল মহা খুশি হয়। আরে বাহ, তুই তো ব্যবসা করা শিখে গিয়েছিস। তুই বুঝে গিয়েছিস লেনদেন কাকে বলে। জীবনে যদি তুই কাউকে কিছু না দিতে পারিস তাহলে তোর কোনো কিছু নেওয়ার কোনো অধিকার নেই। আর একটা কথা সব সময় মাথায় রাখবি, সেটা হলো তুই যদি তোর চিন্তাধারা বদলাস তাহলে তুই একদিন আমার মতো হতে পারবি। এই বলে ঈগল সেখান থেকে চলে যায় আর টোনা ঈগলের কথা শুনে মনে মনে ভাবে, আমি আজ থেকে আর কোনো ভিক্ষে করব না। আমি আমার চিন্তাধারা বদলিয়ে ব্যবসা শুরু করব আর আমিও একদিন অনেক বড় ব্যবসায়ী হয়ে দেখাবো। টোনা তার কথা আর অনুভব নিয়ে বাড়িতে ফিরে যায় আর বাড়িতে গিয়ে টুনিকে সব ঘটনা খুলে বলে। ব্যবসা করে যখন আমার অনেক টাকা হবে তখন আমি তোমার সার্জারি করে 2টো পা এনে দিব আর তখন তুমি নিজের পায়ে হাঁটতে পারবে গো। বাবা, ও বাবা, তাহলে আমি শহরে অনেক বড় স্কুলে লেখাপড়া করব আর যারা আমার মতো দরিদ্র আছে না তাদের পড়াশোনার সুযোগ করে দিব আর সবাই মিলে একসাথে থাকবো, ঠিক আছে? তখন না অনেক ভালো হবে, খুব মজাও হবে বাবা। সবই তো বুঝলাম, কিন্তু তুমি এই অসময় কি ব্যবসা করবে গো? আর আমাদের তো কোনো টাকা পয়সাও নেই। টাকা পয়সা নেই তাতে কি হয়েছে? তা আমাদের পোষা আম গাছটা তো আছে, ওই আম গাছের আম বিক্রি করে আমি আমার প্রথম ব্যবসা শুরু করব। এই বলে টোনা আর এক মুহূর্ত দেরি না করে আর পোষা সেই আম গাছের কাছে চলে যায়। এই তো কত পাকা পাকা আম ঝুলে আছে, তাড়াতাড়ি আগে আমি আমগুলো পেড়ে নেই। আসুন আসুন আসুন, জলদি করে আসুন আর আমার গাছের পাকা পাকা আম খেয়ে যান। আসুন আসুন আসুন। আরে টোনা দাদা, যে ভিক্ষার পেশা ছেড়ে হঠাৎ ব্যবসায়ী হয়ে উঠলে যে? ভিক্ষার পেশায় কোনো সম্মান নেই, তাই আমি সম্মানের খোঁজে ব্যবসায় এসেছি। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে করে আমি সফলতা আনতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা আশীর্বাদ করি যাতে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছাও। এই বলে মিষ্টিটি অনেকগুলো আম কিনে নিয়ে সেখান থেকে চলে যায় আর একে একে বাকি পাখিরা এসে টোনার কাছ থেকে আম কিনে নিয়ে যায়। এদিকে দিনের পর দিন কাটতে থাকে, টোনার আমের ব্যবসা আরো বাড়তে থাকে। টুনি, আমার এখন অনেক টাকা হয়েছে, চলো আমি আজই তোমাকে নিয়ে হাসপাতালে যাব, তোমার পায়ে সার্জারি করাবো। আমার সার্জারি করতে তো অনেক টাকা খরচ হবে, তুমি সেই টাকাগুলো অযথা নষ্ট করিও না তো। তুমি বরং টাকাগুলো আমাদের মেয়ের ভবিষ্যতের জন্য জমা করে রাখো। আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না।
আমি আমার মেয়ের জন্য টাকা জমিয়ে রেখেছি। টোনা অনেক বুঝিয়ে সুঝিয়ে টুনিকে নিয়ে হাসপাতালে যায় আর টুনির সার্জারি করায়। সার্জারির কারণে টুনি আবার নিজের পায়ে হাঁটতে পারে। টোনা, আমি আবার আগের মতো হাঁটাচলা করতে পারছি। টোনা দেখো, আমি হাঁটছি। তোমাকে ধন্যবাদ টোনা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আমার পা ফিরে পেয়েছি। আমার খুব খুশি লাগছে টোনা। টোনা আর টুনি মহা খুশি হয়ে বাড়ির পথে যেতে থাকে। এদিকে দেখতে দেখতে ততক্ষণে রাত হয়ে আসে। এই, তোরা ছাড়কে কেন মারছিস? টুনি, এক্ষুনি পুলিশকে কল করো। টোনা আর ঈগল ডাকাতের সাথে লড়াই করতে থাকে। টুনি সেই সুযোগে পুলিশকে কল করে। পুলিশও সেখানে এসে হাজির হয়। চালার বেটা ডাকাত, তোদের আমি কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আর তোরা কিনা লুকিয়ে লুকিয়ে ডাকাতি করছিস। আর চল শুধু থানায়, তোদের আমি পিটিয়ে হাড়গুড় এক করে দেব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান, আর ডাকাতি করা চিরদিনের জন্য শেষ করে দিন। এরপর পুলিশ ডাকাতগুলোকে মারতে মারতে থানায় নিয়ে যায়। এদিকে, আরে আরে, তুমি সেই ভিক্ষুক না? হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন, আমি সেই ভিক্ষুক। তবে আজ আর আমি আপনার সামনে ভিক্ষুক হয়ে আসিনি, আমি এসেছি একজন সফল ব্যবসায়ী হয়ে। সফল ব্যবসায়ী? হ্যাঁ স্যার, আপনার বলা সেদিনের দুটো কথা আমাকে আমার জীবন বদলে দিয়েছে। প্রথমত, ভিক্ষার বিনিময়ে ব্যবসার লেনদেন শিখিয়েছেন। দ্বিতীয়ত, বলেছিলেন যদি আমি চিন্তাধারা বদলাতে পারি তাহলে একদিন আপনার মতো সফল ব্যবসায়ী হতে পারবো। আর সেটাই হয়েছে। আপনার দুটো কথা আমার পুরো জীবন বদলে দিয়েছে। টোনার এমন সফলতা দেখে ঈগল মহা খুশি হয়। আসলে সবার জীবনে এমন কেউ আসা উচিত যে কিনা সেই হেরে যাওয়া ব্যক্তির গোল মডেল হয়ে দাঁড়াবে, হাত ধরে পথ চলা শেখাবে। এতে তার জীবন সুন্দর হবে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।